অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম পরিকল্পনা কি, কেমন? তো আজকে যে প্রশ্নটি আলোচনা করব সেটা হচ্ছে কোয়ালিটিস অর ফিচার্স অফ এ গুড প্ল্যান, অর্থাৎ উত্তম পরিকল্পনার গুণাবলী বা বৈশিষ্ট্যসমূহ। তো আমরা জানি ব্যবস্থাপনা কার্যপ্রক্রিয়ায় পরিকল্পনা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, কারণ পরিকল্পনার উপর নির্ভর করে কিন্তু ব্যবস্থাপনার অন্যান্য সকল কাজ, সংগঠন, কর্মসংস্থান, প্রেষণা, নির্দেশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ, এই সমস্ত কাজ কিন্তু সম্পাদিত হয়। তাহলে পরিকল্পনা যদি ভালো না হয়, পরিকল্পনা যদি কার্যকর মানের না হয়, তাহলে কিন্তু অন্যান্য কাজ থেকেও কিন্তু যথাযথ সফলতা আশা করা যায় না। তো সেজন্য একটা পরিকল্পনা ভালো হতে হবে, একটা পরিকল্পনা উত্তম হতে হবে, একটা পরিকল্পনা কার্যকর মানের হতে হবে। তো আমরা এখানে একটি আদর্শ পরিকল্পনার, হ্যাঁ, যে সমস্ত গুণাবলী আছে, যে সমস্ত বৈশিষ্ট্য আছে, সেগুলি আমরা এখানে ধারাবাহিকভাবে আলোচনা করব। তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে সুস্পষ্ট উদ্দেশ্য। তাহলে পরিকল্পনা নির্ধারণে বা পরিকল্পনা প্রণয়নে এর সুস্পষ্ট উদ্দেশ্য প্রথমে নির্ধারিত হতে হবে। হ্যাঁ, তাহলে পরিকল্পনা তৈরিতে বা পরিকল্পনা নির্ধারণে প্রথমত কি করতে হবে? উদ্দেশ্য নির্ধারণ করতে হবে এবং সেই উদ্দেশ্যটা হতে হবে সুস্পষ্ট। কারণ উদ্দেশ্যবিহীন পরিকল্পনা কিন্তু কখনোই কার্যকর ফল দিতে পারে না। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য বা লক্ষ্যটা হচ্ছে প্রত্যাশার শেষ বিন্দু, হ্যাঁ, যেটার উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। আমরা কি পেতে চাই, কখন পেতে চাই, কিভাবে পেতে চাই, এটা কিন্তু উদ্দেশ্যই বলে দেয়। আর এটা পাওয়ার জন্যই কিন্তু প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণীত হয় এবং ব্যবস্থাপনা অন্যান্য কাজগুলো কিন্তু পরিচালিত হয়ে থাকে। তাহলে প্রতিষ্ঠানের সামগ্রিক একটা উদ্দেশ্য যেমন থাকবে, তেমনি সেই উদ্দেশ্যের আলোকে প্রত্যেক বিভাগ, প্রত্যেক উপবিভাগকে কিন্তু উদ্দেশ্য নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে। ঠিক আছে? দ্বিতীয় পয়েন্ট আসো, সহজবোধ্যতা। সহজবোধ অর্থাৎ প্রতিষ্ঠানের পরিকল্পনা কিন্তু প্রণয়ন করে প্রতিষ্ঠানের উপরের পর্যায়ে যে সমস্ত ব্যবস্থাপক আছেন বা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, ঊর্ধ্বতন ব্যক্তি আছেন, তারাই কিন্তু প্রতিষ্ঠানের পরিকল্পনা তৈরি করেন। আর বাস্তবায়িত হয় কিন্তু অধস্তন কর্মীদের দ্বারা। হ্যাঁ, পরিকল্পনা বাস্তবায়িত হয় কিন্তু অধস্তন কর্মীদের দ্বারা। তাহলে যে পরিকল্পনাটা প্রণয়ন করা হচ্ছে সেটা কিন্তু সহজ হতে হবে, বোধগম্য হতে হবে, যাতে অধস্তন কর্মীরা সেটা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, অনুধাবন করতে পারে এবং সেটা বুঝে যাতে তাদের নির্ধারিত দায়িত্ব কর্তব্য সুষ্ঠুভাবে যথাযথভাবে সম্পাদন করতে পারে। ঠিক আছে? তাহলে একটি উত্তম পরিকল্পনা অধস্তনদের পক্ষে সহজে কি হতে হবে? সহজবোধ্য হতে হবে বা অনুধাবনযোগ্য হতে হবে। ৩ নম্বর পয়েন্টসে আসো, সমন্বয় ও যোগসূত্র। অর্থাৎ উত্তম পরিকল্পনার আরেকটা গুণাবলী কি? প্রতিষ্ঠানের সকল স্তরের মধ্যে, সকল কাজের মধ্যে সমন্বয় থাকতে হবে, যোগসূত্র থাকতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের সকল স্তরেই যেহেতু পরিকল্পনা গ্রহণ করতে হয়, তো সেজন্য একটা আদর্শ পরিকল্পনায় প্রয়োজনীয় সকল স্তরের মধ্যে, প্রতিষ্ঠানের সকল বিভাগের মধ্যে সমন্বয় থাকতে হবে এবং যোগাযোগ রক্ষা করে চলতে হবে। তাহলে কিন্তু কি হবে? পরিকল্পনা সফল বাস্তবায়ন সম্ভব হবে। হ্যাঁ, তো সেই জন্য একটা প্রতিষ্ঠানে অনেকগুলো বিভাগ থাকে, উৎপাদন বিভাগ থাকে, বিক্রয় বিভাগ থাকে, হ্যাঁ, শ্রমিক কর্মী বিভাগ থাকে, বিপণন বিভাগ থাকে, অনেক বিভাগ থাকে। প্রত্যেক বিভাগের বিভাগীয় নির্বাহী যারা আছে তারা কিন্তু তাদের নিজ নিজ অবস্থার আলোকে পরিকল্পনা গ্রহণ করবে এবং অন্য বিভাগের সাথে সেটা সমন্বয় করবে। তাহলে কিন্তু প্রতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে। এর পরের পয়েন্ট হচ্ছে নিরবিচ্ছিন্নতা, অর্থাৎ ধারাবাহিকতা। নিরবিচ্ছিন্নতা হচ্ছে পরিকল্পনার একটা অত্যাবশ্যকীয় গুণ। হ্যাঁ, মানে পরিকল্পনাটা এমনভাবে প্রণয়ন করতে হবে, এমনভাবে তৈরি করতে হবে, এমনভাবে প্রণীত হবে যাতে কখনোই পরিকল্পনা যাতে অনুপস্থিতি না ঘটে। হ্যাঁ, একটা পরিকল্পনা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা পরিকল্পনা শুরু হয়ে যাবে। অর্থাৎ একটা পরিকল্পনার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই কিন্তু নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে। এটাকে আমরা বলছি ধারাবাহিকতা বা নিরবিচ্ছিন্নতা। হ্যাঁ, এর পরের পয়েন্ট হচ্ছে নমনীয়তা। তো নমনীয়তা কি? একটা আদর্শ পরিকল্পনাকে অবশ্যই নমনীয়তার গুণে গুণান্বিত হতে হবে। হ্যাঁ, অর্থাৎ যে ভবিষ্যৎ অবস্থা ফোরকাস্টিং করে আমরা পরিকল্পনা প্রণয়ন করেছি,
হ্যাঁ, যখন আমরা ভবিষ্যতে কাজ করতে গেলাম তখন কিন্তু সেই অবস্থাটা, সেই পরিস্থিতি কিন্তু থাকতেও পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, সেই অবস্থার পরিবর্তন হতে পারে। তাহলে পরিবর্তিত পরিস্থিতিতে যাতে পরিকল্পনার প্রয়োজনীয় পরিবর্তন এনে পরিস্থিতি মোকাবেলা করা যায় বা অবস্থা মোকাবেলা করা যায়, সেভাবে কিন্তু পরিকল্পনা তৈরি করতে হবে। আমি আবারও বলছি, একটা আদর্শ পরিকল্পনার অবশ্যই নমনীয়তার গুণ থাকতে হবে, ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। হ্যাঁ, অর্থাৎ আমরা পরিকল্পনা কি? ভবিষ্যৎ অবস্থা পূর্বানুমান করেই কিন্তু আমরা আমাদের করণীয়টা ঠিক করে রাখি। তাহলে ভবিষ্যৎ অবস্থা পূর্বানুমান করে যখন পরিকল্পনা প্রণয়ন করা হয়, হ্যাঁ? সেই অবস্থা কিন্তু সবসময় থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তাহলে পরিবর্তিত পরিস্থিতিতে যাতে পরিকল্পনা প্রয়োজনে পরিবর্তন করা যায়, সেভাবেই কিন্তু পরিকল্পনা তৈরি করতে হবে। হ্যাঁ? এর পরের পয়েন্ট হচ্ছে তথ্য নির্ভরশীলতা, যেটা আমরা সংজ্ঞাতেও বলেছিলাম যে একটা আদর্শ পরিকল্পনা অবশ্যই তথ্য নির্ভরশীল হতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু অবাস্তব ধারণার উপরে ভিত্তি করে কিন্তু পরিকল্পনা তৈরি করতে পারি না, এবং সেটা কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু সফলতাও প্রদান করতে পারে না। তো সেই জন্য পরিকল্পনা হতে হবে তথ্য নির্ভরশীল। আমরা প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গাতে, প্রতিষ্ঠানের ভিতরে বাইরে যারা আছে, যে সমস্ত ব্যক্তি আছে, পক্ষ আছে, গ্রাহক আছে, সরকার আছে, হ্যাঁ, প্রতিযোগী প্রতিষ্ঠান, তাদের সমস্ত জায়গা থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করে, অভ্যন্তরীণ বাহ্যিক উৎস থেকে তথ্যগুলো সংগ্রহ করে, সেই তথ্যগুলো ভালোভাবে বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা কি করব? প্ল্যানিং করব, পরিকল্পনা গ্রহণ করব। হ্যাঁ, এর পরের পয়েন্টটা হচ্ছে সঠিক পথ নির্দেশনা। অর্থাৎ আহ পরিকল্পনাটা এমনভাবে তৈরি করতে হবে যাতে পরিকল্পনা কর্মীদের জন্য একটা গাইডলাইন হিসেবে কাজ করে। অর্থাৎ ভবিষ্যতে কি করতে হবে তার অগ্রিম সিদ্ধান্তই কিন্তু পরিকল্পনা। তাহলে প্রতিষ্ঠানের যে পর্যায়ে পরিকল্পনা তৈরি হোক, যে পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন করা হোক, সেটা তখনই আদর্শ পরিকল্পনা হবে যদি ওই পরিকল্পনার অধীনে যারা কাজ করছে কর্মীদের জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রমের সকল দিক নির্দেশনা প্রদান করতে পারে। হ্যাঁ, তাহলে কি বলছে, প্রতিষ্ঠানের যে পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন করা হোক না কেন, সেটা আদর্শ পরিকল্পনা তখনই হবে যখন কর্মীরা সেটা সহজে বুঝতে পারে এবং যেটা কর্মীদের জন্য সহজভাবে সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারে। ঠিক আছে, ৮ নম্বর পয়েন্টসে আসো, বাস্তবমুখিতা। পরিকল্পনা অবশ্যই বাস্তবমুখী হতে হবে, তাই না? অবাস্তব কোনো বিষয়ের উপরে যদি পরিকল্পনা প্রণয়ন করা হয়, সেটা কিন্তু কার্যক্ষেত্রে কখনোই কোনো কাজ দিবে না, এবং সেটার মাধ্যমে কিন্তু কখনোই উদ্দেশ্য অর্জন করা বা ফল লাভ করা কখনোই সম্ভব হবে না। তো সেই জন্য পরিকল্পনা অবশ্যই রিয়েলিটি ওরিয়েন্টেড হবে, বাস্তবমুখিতা থাকতে হবে, বাস্তবমুখী হতে হবে। এরপরের পাঁচটা হচ্ছে সমতা। সমতাটা কি? একটা উত্তম পরিকল্পনায় ইকুয়ালিটি বা সমতা থাকতে হবে। অর্থাৎ একটা উত্তম পরিকল্পনার প্রতিষ্ঠানে যত বিভাগ আছে, যত উপবিভাগ আছে, যত স্তর আছে, যত অংশ আছে, সকল বিভাগ, সকল উপবিভাগ, সকল অংশ, সকল স্তরের মধ্যে সমতা বিধান করে, সমতা বিধানের চেষ্টা করতে হবে, সমতা বিধান করতে হবে। প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা উপবিভাগ, প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা অংশ যদি পরিকল্পনা আওতায় আনা যায় এবং তাদের প্রত্যেক বিভাগের মধ্যে কার্য বন্টনে যদি সমতা বিধান করা যায়, তাহলে অবশ্যই কার্যক্ষেত্রে সেটা ভালো ফল দিবে এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। ঠিক আছে, এবার আসো গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতা কি? অর্থাৎ উত্তম পরিকল্পনার একটা অন্যতম গুণাবলী হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে গ্রহণযোগ্যতা। অর্থাৎ পরিকল্পনা যাদের দ্বারা বাস্তবায়িত হবে তাদের কাছে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, এটা কিন্তু একটা উত্তম পরিকল্পনার গুরুত্বপূর্ণ গুণাবলী। অর্থাৎ পরিকল্পনা যারা বাস্তবায়ন করবে তাদের কাছে এটা গ্রহণযোগ্য হতে হবে। তারা যাতে এটা পজিটিভলি, ইতিবাচকভাবে যাতে গ্রহণ করতে পারে। তারা যদি ইতিবাচকভাবে গ্রহণ না করে, তাহলে কিন্তু পরিকল্পনা সঠিক বাস্তবায়ন করা সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে পরিকল্পনা কি হতে হবে? যারা পরিকল্পনাটা বাস্তবায়ন করবে তাদের কাছে এটা গ্রহণযোগ্য হতে হবে, তারা যাতে এটা পজিটিভলি গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু পরিকল্পনার সঠিক বা সফল বাস্তবায়ন সম্ভব হবে। এর পরের পয়েন্টটা আসো, স্বল্প ব্যয় সাপেক্ষ। অর্থাৎ একটা আদর্শ পরিকল্পনার অন্যতম প্রধান গুণাবলী হচ্ছে কি? পরিকল্পনাটা স্বল্প ব্যয় সাপেক্ষ হতে হবে, অর্থাৎ অল্প খরচে পরিকল্পনার সফল বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। অর্থাৎ একটি আদর্শ পরিকল্পনায় অবশ্যই কম খরচে সর্বোচ্চ ফলাফল প্রাপ্তির নিশ্চয়তা বিধান করতে হবে। হ্যাঁ, সবশেষ পাঁচটা হচ্ছে উপায় উপাদানের পূর্ণ সদ্ব্যবহার। হ্যাঁ, অর্থাৎ আহ, একটা পরিকল্পনায়, হ্যাঁ, একটা আদর্শ পরিকল্পনার প্রতিষ্ঠানে যে সমস্ত উপায় উপকরণগুলো নিয়োজিত আছে,
হ্যাঁ, আমরা আগেও বলেছি যে মানুষ, কাঁচামাল, হ্যাঁ? যন্ত্রপাতি, হ্যাঁ? বাজার, পদ্ধতি এই সমস্ত উপকরণগুলোর পূর্ণ সদ্ব্যবহার করতে হবে। এখন পরিকল্পনার কোনো সমস্যার কারণে, পরিকল্পনার কোনো প্রতিবন্ধকতার কারণে, পরিকল্পনার কোনো অসুবিধার কারণে, পরিকল্পনার কোনো সীমাবদ্ধতার কারণে যদি কোনো উপকরণ যদি অব্যবহৃত থেকে যায়, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের পক্ষে উদ্দেশ্য অর্জন করা বা পরিকল্পনা সফল বাস্তবায়ন করা কখনোই সম্ভব হবে না। তাহলে উপাদানের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। তাহলে এই সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা উপসংহারে কি বলবো? আমরা উপসংহারে বলবো যে একটা আদর্শ পরিকল্পনাকে অবশ্যই এই সমস্ত গুণাবলীর অধিকারী হতে হবে। নাহলে কিন্তু পরিকল্পনা শুধু কল্পনাই থেকে যাবে। হ্যাঁ? যার দ্বারা প্রতিষ্ঠানের উন্নয়ন কিন্তু কখনোই আশা করা যাবে না। ঠিক আছে? তাহলে আজকে আমরা যে প্রশ্ন আলোচনা করলাম সেটা হচ্ছে উত্তম পরিকল্পনার গুণাবলী বা বৈশিষ্ট্য। আগামী ক্লাসে আমরা অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে সেই আশা করছি। আল্লাহ হাফেজ।